মজা নিয়ে গেল আজকে, কিন্তু এই মজার পরিণামটা তো আমার জানা ছিল না। স্কুল শেষে গেটের কাছে ফুচকা খাচ্ছিলাম, তখনই দেখি স্যার দাঁড়িয়ে কথা বলছে। পাশে একটা মেয়ে, মাশাআল্লাহ সে প্রচন্ড সুন্দরী। লাল সালভার স্যুট, ওড়না এক সাইডে, সাথে হ্যান্ডব্যাগ। মোস্ট ইম্পর্টেন্ট, স্যারের বয়সী। দুজনের উচ্চতা সমান দেখাচ্ছে, কারণ মেয়েটা উঁচু হিল পরা, পাশাপাশি বেশ মানিয়েছে। স্যার এমন কাউকে ডিজার্ভ করেন। আওয়াজ পাচ্ছি কিছুটা, তুই তোমারই করে কথা বলছিল। হয়তো ফ্রেন্ডস হবে, কিন্তু যাই বলি প্রচন্ড রকম মানা ছিল তাদের। আমার সাথে স্যারকে একদমই মানাবে না। কোথায় সে আর কোথায় আমি? ব্যাগে 20 টাকা ছিল, কিন্তু নেই এখন। আল্লাহ, চুরি হলো নাকি? এখন কি করব? ফুচকার বিলও তো দিতে পারছি না। হাসানকে বলতেই নিয়েছিলাম, তখনই স্যার পাশে এসে দাঁড়ালেন। কি হয়েছে? আমি মাথাটা দুপাশে নাড়লাম। আর খাবা? না। স্যার তার মানি ব্যাগ বের করলেন, পকেট থেকে 100 টাকার নোট দিয়ে বললেন, চাচা, এর ফুচকার বিল রেখে দিও। বাকি টাকা নিয়ে সোজা বাসে চলে যাও, দেরি হচ্ছে। তোমাকে তো পরে দেখব। কথাটা বলে স্যার ওই সুন্দরীকে নিয়ে অন্য পাশ দিয়ে হাঁটা ধরলেন। আমি তাকিয়ে আছি, পেছনে ফিরে আবারও ইশারা করলেন বাসায় যেতে। আমি টাকাগুলো ব্যাগে ভরে হাঁটা ধরলাম। ভাবতে লাগলাম, স্যার কিভাবে বুঝলেন যে ফুচকার টাকাটা নেই আমার কাছে? কি জানি। তোমাকে তো পরে দেখবো মানে কি ছিল? দুপুর 3টা বাজতে চললো। প্রাইভেটে যেতে ইচ্ছে করছে, কিন্তু শরীর সায় দিচ্ছে না। খুব খারাপ লাগছে, অস্বস্তি ফিল হচ্ছে, গায়ে জ্বর আসবে মনে হচ্ছে। ভাবতে ভাবতে ঘুমের জগতে চলে গিয়েছি। পরিদের মতো উড়ছি আমি, পাশেই দ্রুত দৌড়াচ্ছে আমার প্রিন্স। আমায় ধরার জন্য ছুটে চলেছে আমার পেছনে, কিন্তু আমি এত দ্রুত তো ধরা দিচ্ছি না। মেঘের পেছনে লুকোচ্ছি আর তাকে রাগাচ্ছি। হঠাৎ একটা কালো ড্রেসে পরে এসে আমার প্রিন্সের হাত ধরে নিয়ে যাচ্ছে, আর প্রিন্সও চলে যাচ্ছে। দ্রুত পেছনে ছুটলাম, আকুতি মিনতি করতে লাগলাম তার কাছে, কিন্তু সে ছায়ার মতো মিলিয়ে গেল। চিৎকার করে কেঁদে উঠলাম আমি। মেঘগুলিও কেঁদে যাচ্ছে পাল্লা দিয়ে। লাফ দিয়ে উঠে পড়লাম, ঘামে ভিজে গেছি সম্পূর্ণ। চোখে বিন্দু বিন্দু জল, গায়ের তাপ আগে থেকে বেড়েছে। উঠতেও কষ্ট হচ্ছে। চোখ বুজে শুয়েই রইলাম। স্বপ্নের কাহিনীগুলো বড্ড যন্ত্রণা দিচ্ছে। যে কি দেখলাম আমি, কেন দেখলাম? কাউকে নিতে দিব না আমার প্রিন্সকে, সে শুধু আমার প্রিন্স। আওয়াজ আসছে কিসের? উফ, কি বাড়ি দিচ্ছে বারবার। রুমে তো কেউ নেই। মাথা উল্টে তাকাতেই দেখলাম জানালাটা কেউ টোকাচ্ছে। ভয় পেয়ে গেলাম। দ্রুত আম্মুকে ডেকে আনলাম। আম্মু খুলেই দেখলো সম্পূর্ণ অন্ধকার, কেউ নেই। কি রে, কেউ তো নেই। এগুলো বাদ দিয়ে শুয়ে রেস্ট নে। আম্মু রান্নাঘরের দিকে চলে গেল। আমি ঘুমোতে যাব, তখনই আবারও টোকানোর আওয়াজ। এবার আরো ভয় পেয়ে গিয়েছি, কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কে? বেলি, জানলাটা খোলো। হোয়াট? স্যারের আওয়াজ? আমি দ্রুত জানালা খুলতেই সে রুমে প্রবেশ করলো লাফ দিয়ে, ফিসফিসিয়ে বলল, আগে আওয়াজ দেবে তো যে ওখানে কে? সামথিং কিছু? তা না, মাকে ডেকে নিয়ে এসেছ। আমি চোখ ছোট ছোট করে জবাব দিলাম, আমি তো ভয় পেয়েছিলাম। আপনি এখানে এভাবে কেন এসেছেন? সে বিছানায় গিয়ে বসলো, আমার হাত ধরে পাশে বসিয়ে বলল, জ্বর কিভাবে আসলো? ওষুধ খেয়েছ? জি। কাল স্কুলে যেতে হবে না, রেস্ট নিও কেমন? আমি মাথা নাড়াতেই মায়ের পায়ের আওয়াজ। এই বেলি, জানিস কি হয়েছে আজকে? কথাগুলো বলছে আর এদিকেই আসছে। এত দ্রুত তো জানালা টপকানো যাবে না। এই সেরেছে, মা আসতেছে। বিছানার নিচে ঢুকুন। আরে দাঁড়িয়ে আছেন কেন? অ্যাটিটিউড রেখে ঢুকুন তো। বেচারা স্যার, সে তো করুণ চোখে তাকাচ্ছিল। সে দ্রুত ঢুকতেই মা প্রবেশ করলো। তোর বাবা আজ আমায় এই চেইনটা কিনে দিয়েছে। সুন্দর না? হ্যাঁ মা, অনেক সুন্দর। কি রে, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা ঘুমা। হ্যাঁ, এভাবে লক্ষ্মী মেয়ের মতো ঘুমা। আর রুমটার এই অবস্থা কেন? ঝাড়ু দিতে হবে তো। কথাগুলো বলেই মা ঝাড়ু খুঁজতে লাগলো। ঝাড়ু তো বিছানার নিচে, এখন কি হবে? আমি লাফ দিয়ে উঠে বসলাম। মা, এখন ঝাড়ু দিতে হবে না, সকালে আমি দেবো, তুমি যাও। তুমি সিরিয়াল দেখো, যাও। আচ্ছা ঠিক আছে, তা জানালাটা এভাবে খুলে রেখেছিস কেন? তোর বাবাকে কত করে বললাম যে জানালাটা আটকানোর ব্যবস্থা করো। আজ তো একজন ঢুকতে পারবে। তুই জানালাটা অফ করে রাখবি, খুলবি না। কথাগুলো বলেই জানালাটা লাগিয়ে দিয়ে আমার পাশে বসলো। জ্বর কমেছে? হুম, অনেকটা। চুলগুলো বাঁধতে পারিসনি? আয় বেঁধে দেই। মা, তুমি টিভি দেখো, আমি আসছি ওখানে। পাক্কা? হুম। তাড়াতাড়ি আয়। আমি মাথা ঝাঁকালাম। মা বেরোতেই বড় একটা শ্বাস ফেললাম, সাথে সাথে মা আবার ঢুকলো।
বেলি, জুতোর বক্সটা কোথায়? বিছানার নিচেই তো রেখেছিলাম। মা উকি দিতে যাবে তার আগে চিল্লিয়ে বললাম, মা এখন কেন, পরে দেখো। আরে তোর বাবার জুতোগুলো মুছে রাখতে বলেছে, কাল দাওয়াত আছে। আচ্ছা আচ্ছা, আমি বের করে দিচ্ছি। তুই তো অসুস্থ। আরে মা, তুমি বিছানায় বসো না, আমি বের করে দিচ্ছি। বিছানায় উকি দিতেই দেখি স্যারের মুখটা বুম হয়ে আছে। যা হাসি আসছিল না, আমি চোখের ইশারা করলাম তার পেছনের বক্সটা এগিয়ে দিতে। মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। কি রে বেলি, দ্রুত বের কর, না পারলে আমি বের করছি। না না, আনছি তো রে বাবা, বসো না। আমি তাকে হাত দিয়ে চাপতে ইশারা করলাম। সে আরো আমার দিকে চেপে এলো, তার পিঠ আমার এক সাইডে স্পর্শ করেছে। উফ, হাত বাড়িয়ে বক্সটা দ্রুত নিতে যাব, তখনই গালে তার ঠোঁটে স্পর্শ পেলাম। হ্যাঁ, আমি তো সেখানে স্ট্রোক। স্যার আমার ঠেলে বাইরে বের করে দিলেন। মা বক্সটা নিয়ে বলল, ঝাড়ুটাও দে, বিছানার নিচেই আছে। এবার আওয়াজ করেই বললাম, আজ বিছানার নিচে যা আছে সব লাগবে তোমার? মা থতমত খেয়ে চলে গেল। আর তখনই সে বিছানার নিচ থেকে বেরিয়ে এলো, আমার হাত ধরে উঠলো, বিছানায় বসিয়ে এসে তার কাপড় ঝাড়তে লাগলো, মিররের সামনে চুলগুলো ঠিক করতে লাগলো। আর আমি তো তাকে দেখতে লাগলাম। সে আমার সামনে দাঁড়ালো, কপালে হাত রেখে বলল, বাহ, আমি আসতেই জ্বর গায়েব। আমি তার দিকে তাকালাম। সে মুচকি হেসে আমার গাল টেনে বলল, কাল যেখানে যাচ্ছ দাওয়াত সেখানেই আমিও থাকবো। আমার বন্ধুর বিয়ে, তাই বাচ্চাদের মতো জিন্স গেঞ্জি পরে আসবা না, মেয়েদের মতো রেডি হয়ে আসবা। চুল যেন খোলা দেখে, ঠিক এমন। কথাগুলো বলে কপালে চুমু খেলো, জানালার মাঝ দিয়ে লাফ দিয়ে পড়লো ফ্লোরে। আমি তো তাকাতেই হাতের ইশারা করলো। কিছুটা দূরেই তার গাড়ি। মুচকি হেসে জানালা লাগাতে ইশারা করলো। আমি লাগাতেই গাড়ি স্টার্টের আওয়াজ পেলাম। তাকে দেখার পর থেকে সব ভালো লাগছে, জ্বর, কৌতূহল, মাথা ঝিমঝিম সব গায়েব। ডক্টর ডক্টর মনে হচ্ছে লোকটাকে। আমি হেসে আয়নায় নিজেকে দেখতে লাগলাম। কিছুক্ষণ আগে সে এখানে তার চেহারা রেখেছিল। কাল ফ্রাইডে, দাওয়াত পড়েছে। আজ গায়ে হলুদে যেতে হতো। আমার শরীর ভালো না, তাই মা যাবে না বলে দিয়েছে। কিন্তু কাল তো যেতেই হবে। কি পরবো? মেয়েদের মতো সালোয়ার স্যুট পরবো নাকি? উফ। দাঁত ব্রাশ করতে করতে ছাদে পৌঁছালাম। ঘুমে ঢুলু ঢুলু আমি। দেয়ালে হেলান দিয়ে চোখ বুজে ব্রাশ করছি। দাঁত ব্রাশের পরিণতি নিচে ফেলতে যেতেই চোখে গেল দূরবর্তী বিল্ডিং এর ছাদে। হট বডি রেডি করছেন তৃষ্ণা স্যার, পাশেই এক মহিলা কাপড় মেলছেন। মহিলার দুই সাইডে দুটো বড় বড় আপু, একটা ওই বিল্ডিং এর মালিকের মেয়ে আর আরেকটা তার চাচাতো বোন। দুটোই আর চোখে আমার প্রিন্সকে চেক আউট করছে। হাহ, আমার প্রিন্সকে চেক আউট করছে? হুম। আমি ব্রাশ মুখে রাখা অবস্থায় বড় বড় চোখ করে তার পুশ আপ করা দেখছি। সাথে দুই আপুর কুনজরও দেখছি, পুশ আপ করেই যাচ্ছে। আরে পাশে মেয়েরা কুনজর দিচ্ছে, সেদিকে কি পাত্তা নেই? পচা প্রিন্স, পচা স্যার। চলে যেতেই নিয়েছিলাম, তখনই কি মনে করে পেছনে ফিরতেই দেখি স্যার আমার দিকে তাকিয়ে বটলে পানি খাচ্ছেন। আমি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলাম, তাতে তার বিন্দুমাত্র রিয়াকশন দেখলাম না। মিষ্টি হেসে ঠোঁট নাড়ালো, গুড মর্নিং। হ্যাঁ, পাদের মর্নিং। সাত সকালবেলায় মুডটাই জেলাসিতে শেষ করে দিল আমার, আবার মর্নিং বলতে আসছে। হ্যাঁ, মুখ বেঁকিয়ে নিচে চলে আসলাম। কেন রে দাদা, রুম নেই? সেখানে উলঙ্গ হয়ে প্রসাব কর। কে বারণ করেছে? তারপরে ওটো বেদের সামনে খালি শরীরে কেন এগোবি তুই? মিষ্টি পানি দিয়ে স্যার গোসল করা উচিত এখন, কুনজর কেটে যাবে এতে। শুক্রবার, তাই আজ বিল্ডিং এর সকল ভাই বোনরাই বাসায়। নিচ তলায় থেকে সুবিধাই হয়েছে, বাইরের দৃশ্য দেখতে পারি রুমে বসেই। বসে বসে অন্য বাড়ির আপুদের সাজগোজ দেখছি। আমাদের ড্রেসিং এ এক একজন নায়িকা হওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিয়ে বাড়ি বলে কথা, লেহেঙ্গা পড়েছে 5টা আপুই, অপ্সরাকেও হারিয়ে দেবে 5জনই। আমারই কিছু ভালো লাগছে না। 12টা বাজতে চললো। এখন রেডি হতে না গেলে নির্ঘাত কপালে থাপ্পড় জুটবে। জিন্স গেঞ্জি বের করলাম পরার জন্য, সাথে সাথে স্যারের কথাটা কানে আসলো, মেয়েদের মতো ড্রেস আপ পরো। হ্যাঁ, মেয়েদের মতো? ধুর। বাবা লং কামিজ কিনে দিয়েছিলেন, একদিনও পরে দেখা হয়নি। আজ পরবো। ফ্রেশ হয়ে ড্রেসটা পরে নিলাম, চুলগুলো স্ট্রেট করে পিঠে ছেড়ে দিলাম, ওনাটা সাইডে নিলাম। আর সাথে তো আছেই আটা ময়দা, মানে ওই টুকটাক সাজ। ফাউন্ডেশন, ম্যাট লিপস্টিক, আই শেড, আই মেকআপ, ব্লাশেস, ফুল কাভার, হালকা হিলস পরলাম। অ্যান্ড ডান। রেডি হয়ে সোফায় বসে আছি আমি আর বাবা, সাজুগুজুতে ব্যস্ত মার বিল্ডিং এর আপুরা। এখনো কি সাজছে আল্লাহ জানে, এত মেকআপ কেন লাগাচ্ছে? হালকা দিলেই তো ভালো লাগে। বাবার ফোন টিপছি আর আর চোখে সকলের সাজগোজ দেখছি। একটার দিকে বেরিয়ে পড়লাম, 4 লাইন যেতেই পৌঁছলাম গন্তব্যে। তখনও ফোন টিপছি।
আইডিতে নানান লোকের স্ট্যাটাস দেখছি। ভেতরে ঢুকতেই গলার আওয়াজ কানে ভাসলো, স্যারের ভয়েসের মতো গান গাচ্ছে। আমি দ্রুত ভেতরে ঢুকতেই দেখতে পেলাম কিছু আপু আর ভাইয়াদের মাঝে স্যার গিটার নিয়ে সুর তুলছেন। আমার দিকে মিষ্টি হেসে তাকালেন, ঠোঁটের ইশারা করলেন, ওয়াও। আমার সাজগোজের পুরস্কার ছিল স্যারের রিয়াকশন। গাল দুটো মনে হচ্ছে উঁচু হয়ে লাল হয়ে আছে। লজ্জা পাচ্ছি আমি। হুম, কিন্তু আমি তো রেগে আছি। গিটারটা টুংটাং বাজিয়েই গাইতে শুরু করলেন। সবাই হাত তালি দিয়ে ঠান্ডা হয়ে রইল স্যারের আওয়াজ শোনার জন্য। চাই না মে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে তুমি কারো নও। চাই না মে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে তুমি কারো নও। তুমি তো আমারই, জানো না, হো এ হৃদয় তোমারই। হুম, তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু, যে আর পৃথিবী জেনে যাও, শুধু তুমি আমার হো। আর চোখে আমায় দেখছিলেন। উফ, তার চাহনি, মন তো চাচ্ছিল দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরি টাইট করে। আমার চোখ দুটো লাল হয়ে আছে। সে কেন এত ভালোবাসে আমায়? আমিও দিন দিন পাগল হচ্ছি তার জন্য। চোখ থেকে চোখ এড়াতেই যেন ইচ্ছে হচ্ছে না। সারা জীবন তার এই চোখে তাকিয়ে থাকতে ইচ্ছে চাই আমি। হুম, সারা জীবন, আমার মৃত্যুর আগ পর্যন্ত। জড়সড় চিল্লানোর আওয়াজ আসলো। এক একজন তো স্যার হাত ধরে জাগাচ্ছে আর তার তারিফের পুল বাজছে। আর মেয়েগুলো স্যারকে উঠতে দেখেই সাজগোজ ঠিক করতে লাগলো আর তার সামনে এগোতে লাগলো। জেলাসি ফিল হচ্ছে কেন? সে এত সুন্দর কেন? সে তো হ্যান্ডসাম না হলে কি নজর দিত কেউ? আমাদের বিয়ে হলে যখন বেড়াতে যাব বাইরে, তখন স্যারের মুখে কালি মেখে দেবো যেন কেউ নজর না দেয়। কালি মাখতে না দিলে মাস্ক লাগিয়ে দেব। একে নিয়ে হাঁটার রিস্ক হবে যদি মেয়েরা পটিয়ে নেয় আমার হ্যান্ডসাম প্রিন্সকে। হুম, কিন্তু আমার নিজেকে প্রচন্ড সৌভাগ্যবান মনে হচ্ছে। স্যারের ভয়েস আগেও শুনেছি, কিন্তু আজ বেশি ভালো লাগছে। কেন? অবশ্যই তার ভালোবাসার সাথে। ড্যাশিং লাগছে স্যুট পরে, আর চোখে তার তাকানোর চাহনি আমার মনে ঝড় তুলে দেয়। গরম লাগছে এই ঠান্ডা আবহাওয়ায়। মায়ের পেছন পেছন চলে এলাম। আগে খেয়ে নি, খেতে বসবো তখনই স্যার পাশে এসে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম আন্টি। আসসালামু আলাইকুম বাবা। আঙ্কেল কোথায়? ওই তো বন্ধুদের সাথে খাচ্ছে। তা আপনিও যান, ওই যে সকল আন্টির আড্ডা দিচ্ছেন। বেলি নাকি খিদে পেয়েছে। আপনি যান, আমার সাথে খেয়ে নেবে। আচ্ছা ঠিক আছে বেলি, আমি ওখানে দিক যাচ্ছি, তৃষ্ণার সাথেই থাকিস কেমন? মাথা নাড়লাম আমি। স্যার মুচকি হেসে চেয়ার টেনে দিলেন। আমি বসতেই তিনি পাশে বসলেন। গানটা কেমন লেগেছে? তোমায় ডেডিকেট করা। চাই না তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে তুমি কারো নাও, শুধু তুমি আমার। আমি এক নজরে তার দিকে তাকিয়ে আছি। উফ, তার চোখ! সে ফিসফিসিয়ে বলে উঠল, লিপস্টিক কেন লাগিয়েছ? আই ক্যান্ট কন্ট্রোল, কিস করতে মন চাচ্ছে। আমি চোখ বড় বড় করে তার দিকে তাকাতেই সে চোখ টিপ মারলো। হায়, কি দিয়ে তৈরি এই লোকটা! তার শরীরের পশমগুলিও মেবি রোমান্টিক। খেতে ব্যস্ত আমি। হঠাৎ আমার বাম হাতে স্পর্শ পেলাম। খাবার মুখেই আটকে গেল। পাশে তাকাতেই দেখলাম অন্যদের সাথে কথা বলায় ব্যস্ত সে। এমন ভাব সে যেন কিছু করছেই না, খাচ্ছে আর কথা বলছে, অথচ আমায় খেতে দিচ্ছে না। আঙুলের মাঝে আঙুল গুজে দিচ্ছে সে। আর আমার তো দম বন্ধ হওয়ার মতো অবস্থা। হাত টান দিলাম, সাথে সাথে আরো চেপে ধরলো। তাও কাঁপা কাঁপা হাতে খাওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারছি না। বুকের ভেতর কাঁপছে শুধু, আর চোখে তার খাওয়া দেখছি। ঠোঁটের সাইডে খাবার লেগে আছে, দেখতেও কিউট লাগছে। আমি তার হাতে খোঁচা দিতেই সে তাকালো। হাতের ইশারায় ঠোঁট দেখিয়ে দিলাম। আও, বাহ, তুমি দেখি লুচি হয়ে যাচ্ছ। পাবলিক প্লেসে স্যারের থেকে লিপ কিস চাচ্ছ? বেলি, তুমি তো নতুন হিস্ট্রি তৈরি করতে চাচ্ছ। হাহ, আমি ছোট ছোট চোখ করে তার দিকে তাকালাম। মুখ ভেঙিয়ে বলে দিলাম, আপনার ঠোঁটের আশেপাশে খাবার লেগে আছে, সেটাই বলছিলাম। আপনাকে ওগুলো করার কোনো ইচ্ছে নেই আমার। তাই নাকি? ওগুলো বলতে কি বোঝালে? তার দিকে ঠোঁট উল্টে তাকালাম। আপনি আমায় লজ্জা দিতে যাচ্ছেন? লজ্জা? আচ্ছা, তুমি কি ওগুলো বলতে চুমুকে বলছিয়েছ? আমি মুখ ঘুরিয়ে নিলাম। অনেক মেয়েরাই আর চোখে তাকাচ্ছে।
এই লোকের মাথায় ফালতু কথা ছাড়া আর কিচ্ছু নেই। সে আমার হাতটা ছেড়ে দিল, হাত পরিষ্কার করে ফোন টিপতে লাগলো, অথচ মুখ পরিষ্কার করলো না। বেলি, হুম। এই যে টিস্যু, এটা নাও আর মুখটা মুছে দাও। আহ, বুঝতে পেরেছিলাম এমন কিছুই করাবে, বড় ছোট সবাই আশেপাশে, কিভাবে করব। তাও আমি কাঁপা কাঁপা হাতে টিস্যু নিলাম, তার দিকে তাকাতেই সে আমার চোখের দিকে তাকালো। আমি অন্যদিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিলাম, ধীরে ধীরে মুছে দিলাম তার ঠোঁট সহ কর্নারের খাবারগুলো। সে এক ধ্যানে আমায় দেখছিলেন। আমি মুচকি হেসে উঠতে যাব, তখনই হাত ধরে বসিয়ে দিল। চুপচাপ খাবারগুলি ফিনিশ করো, আমি ডিস্টার্ব করছি না এখন। ওই যা, ওখানে আছে আমি, তোমার দিকে নজর থাকবে, বুঝছো? আমি মাথা নাড়ালাম, আওয়াজগুলো ভারী ভারী শোনাচ্ছিল। ভয় পাচ্ছিলাম যে সে গিয়ে ওখানের আপু ভাইয়াদের সাথে হাত মিলিয়ে কথা বলতে লাগলেন। চুপচাপ খাচ্ছি আমি, আর চোখে তাকেই দেখছি। গান বাজছে লাউডে, কিছু আপুরা নেচেই যাচ্ছে। আমি আম্মুর হাত ধরে দাঁড়িয়ে আছি। এই লোকটা কখন থেকে আমার ঘুরেই যাচ্ছে। আমার মুখে কি টাকা ঝুলানো? আজীব। অবশ্য লোক না, 23 বছরের মতো হবে বয়স। দেখতে ভদ্রলোক দেখাচ্ছে, কিন্তু আমাকে কেন বিরক্ত করছে? আমি নাচ দেখতে ব্যস্ত। হঠাৎ ওপাশে প্রচন্ড রকমের হাসির শব্দ পাচ্ছি। কে? আর আমার স্যার। হাসি গড়িয়ে গড়িয়ে ঝরছে তার ঝড়ের গতিতে, আর আমায় শুধু শাসা এসে। আবার মেয়েদের নাচও দেখছে, আর চোখে আমার মিষ্টি হাসি উপহার দিচ্ছে। কিন্তু তার হাসি এখন আমার শরীরে কেরোসিন ঢেলে দিচ্ছে। হঠাৎ পাশে এসে দাঁড়ালো সেই অচেনা পুরুষ। আমি একবার তাকিয়ে আবারও নাচ দেখায় মত্ত হলাম। ধীর সাউন্ডে আওয়াজ আসলো। নাম কি? আমি দ্রুত মাথা ওঠাতেই চোখ কপালে। আমার দিকেই ঝুঁকে আছে, কিছু বলবে বা করবে তার আগেই ঝড়ের গতিতে আমার হাত পেছনে কেউ মুচড়ে ধরেছে। ব্যথা আমার হাত মনে হচ্ছে নেই, পেছনে ফিরতেই দেখি স্যার। কি হয়েছে ছোট ভাই? না না, শুধু পরিচয় হতে আসছিলাম। হ্যাঁ, পরিচয়? নাম বেলি, তাকে পাশের বাড়িতে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট, মাই ওয়াইফ। হ্যাঁ, ওয়াইফ? কে কার ওয়াইফ? ওয়াইফ না ওয়াইফাই বললো, কোনটা? আমার হাতের ব্যথা ভুলে বড় বড় চোখ করে তাকিয়ে আছি আমি তার দিকে। ছেলেটাও সব ধীরে ধীরে কেটে পড়লো, অথচ আমার হাত আজ ভেঙেই ছাড়বে সে। হাত ছোটানোর চেষ্টা করে যাচ্ছি, আশেপাশে তাকাচ্ছি। সবাই নাচ দেখতে ব্যস্ত, তারপরেও যদি কেউ দেখে ফেলে? ছাড়ে না কেন? টানছে কেন এই লোকটা? আল্লাহ, মা নিজে তো নিজেটা ডুবাবে, সাথে আমারটাও ডুবাবে। আরে সাউ, এটা আমার ছোট বিছানার নিচের জায়গা না যে এটা ইচ্ছে করলেই কেউ দেখবে না। এটা পাবলিক প্লেস, বিয়ে বাড়ি এটা। আমার ছোটখাটো মান ইজ্জত তো ধুয়ে যাবে কেউ দেখলে। যাচ্ছি কোথায়? আমার কথাগুলো শুনে সে থেমে গেল, ভ্রু কুঁচকে আমার দিকে তাকালো। দিন দিন দেখছি বড্ড পেকে যাচ্ছ, মানে যত বেড়ে যাচ্ছে দেখি। হ্যাঁ, উম, না, তা না। তো কি? আর ওই ছেলের সাথে কিসের আলাপ? কি বলেছিলাম? আন্টির সাথে থাকতে? তাহলে এদিক ওদিকে দৌড়াচ্ছিলে কেন? আর এমন হবে না। আচ্ছা, তখন ওই লোক মানে ওই ভাইয়াকে কি বললেন? আমি আপনার ওয়াইফ না ওয়াইফাই? অবশ্যই ওয়াইফাই বলেছিলেন হয়তো, কারণ আমাদের তো আর বিয়ে হয়নি। আচ্ছা, আমি আপনার ওয়াইফাই কি করে হলাম? মাথা তুলে তাকালাম তার দিকে। সে তার নাক ফুলিয়ে দুভ্রু মাথায় তুলে আমার দিকেই তাকিয়ে। বউ, ইউ আর মাই ওয়াইফ, আমার বউ। হওনি কিন্তু হবে, আর সেটা খুব শীঘ্রই। মুহূর্তের মধ্যেই শরীরে তাপ বেড়ে গেল। তার আওয়াজেও একরকম জাদু আছে। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম, আশেপাশে তাকাতে ব্যস্ত। কেউ দেখলে স্যারের নামে বাজে কথা ছড়াবে। তার দিকে চোখ পড়তেই আমি দুপা পিছনে চলে এলাম, কারণ সে আমার সামনে এগিয়ে আসছে, যথারীতি আমিও পেছনে যাচ্ছি। কি হচ্ছে? কেউ দেখলে সম্পূর্ণ কথা বলার আগেই সে 4-5টা এগিয়ে আমায় ঘেঁষে দাঁড়ালেন। শ্, জবাব পেয়েছ? আর অত পাকনামাকটা কথা কবে থেকে শিখেছ? বড্ড বুঝতে শিখেছ আজকাল। তা বিয়ে নিয়েও হয়তো সব জানো, তাই না? আমি তো রীতিমতো কাঁপছি। তার ফিসফিসানো আওয়াজ, আমার শরীরের পশম দাঁড়িয়ে পাল্লা দিয়ে যাচ্ছে, কাঁপছে। আমি আর চোখে তার দিকে তাকিয়ে একটু পেছনে যাওয়ার ব্যর্থ চেষ্টা করলাম, কারণ পেছনে দানবের মতো ওয়ালটা আমায় আটকে রেখেছে। আমি ডান সাইডে চাপতেই নিচ্ছিলাম, তার আগেই সে সেখানে হাত রাখলেন। আমি এবার থম হয়ে রইলাম, আর চোখে তাকাতেই দেখলাম উপর থেকে নিচ অব্দি আমার চোখ বুলালেন। আমার চোখের দিকে চোখ পড়তেই যথারীতি নিচে তাকালাম। সালোয়ার স্যুট কি আমার জন্য পরেছ? আমি চোখ বুজে মাথা নাড়ালাম। হঠাৎই গালে স্পর্শ পেলাম তার ঠোঁটের। খুব মায়াবী লাগছে। সেদিন ডান গালে কিস করেছিলেন, আর আজ বাম গালে। আমার দিক কিছুটা ঝুঁকে বললেন। কন্ট্রোল হচ্ছে না যে? লিপস্টিক কেন দিছ? আর দেবে না। আমি হতভম্ব হয়ে রইলাম।
ঠোঁট দুটো কামড়ে মুখে ভরে নিলাম। লজ্জা লাগছে বড্ড। কেন যে লিপস্টিক লাগাতে গেলাম। হাত দিয়ে ঠোঁট মুছতেই নিয়েছিলাম, তখনই তার আওয়াজ কানে আসলো। আমি পৌঁছে দিচ্ছি। আমিও হাত নামিয়ে চুপচাপ দাঁড়িয়েছিলাম। আমি তো আর জানতাম না যে তার মোছানো মানে কি ছিল। মুহূর্তের মাঝেই ঠোঁটে তার স্পর্শ পেলাম। চোখ বন্ধ করব কি, আমি আশেপাশে তাকাতে ব্যস্ত। কেউ দেখলে যে সর্বনাশ হয়ে যাবে। এদিকে তার হুঁশ তোয়াক্কা কোনোটাই নেই। নিজের গতিপথ অনুসরণ করে মনের আনন্দে চুমু খাচ্ছেন তিনি। ওপাশ থেকে কাউকে আসতে দেখেই তার নিচু হওয়া শরীরে ধাক্কা দিলাম। তাতে কিছুই না, সে তো ব্যস্ত এখন। আমি পেছনে ফিরে দু কদম পেছনে চলে এলাম। হাঁটতে হাঁটতে বারবার স্যার স্যার বলছি। মহিলাটা খারাপ কিছু যেন না ভাবে। আর সে তো ভ্রু উঁচু করে আমার দিকে তাকিয়ে। মহিলাটা চলে যেতে সে আমার দিকে আবারও আসতে নিলেই আমি দৌড় দিলাম। পেছনে সে আর তাকায়নি। বাসায় এসেছি 8টার দিকে। এতক্ষণ যাবৎ মায়ের পেছন পেছনই ছিলাম। ভয় করছিল আবার কে না কে কথা বলতে আসে। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের মাঝেও চুমুর দৃশ্যটা বারবার ভেসে আসছে। লজ্জায় লাল নীল হওয়ার মতো অবস্থা। সকাল সকাল ঘুম ভেঙে যায় আমার। আর সকালের আকাশ ছাদ থেকে দেখতে প্রচন্ড ভালো লাগে। ব্রাশে টুথপেস্ট লাগিয়ে ছাদে পৌঁছলাম। হালকা হালকা কুয়াশা, সেটা চলে যাচ্ছে অল্প অল্প করে। দূর দূরান্তে চোখ যাচ্ছে বারবার। আকাশটা দেখতেও মারাত্মক সুন্দর দেখাচ্ছে। কানে আওয়াজ আসতেই সেই দিকে তাকালাম। পাশের বাড়ির বড় ভাইয়া মিষ্টি হেসে হাসি দিলেন, সাথে আমিও। গুড মর্নিং বেলি। গুড মর্নিং আবির ভাইয়া। আবির ভাইয়া প্রচন্ড ফ্রি মাইন্ডেড, সব কথা গোছালো আর সুন্দরভাবে বলে, যা শুনতেও বেশ লাগে। তা কেন যেন আমার শুধু আমার প্রিন্সের কথা, আওয়াজ, চলাফেরা সবটা ভালো লাগে। আমার প্রিন্স চিল্লানোর আওয়াজ আসতেই ধরফড়িয়ে সেই দিকে তাকাতেই আমি থম। ওপাশে বিল্ডিং থেকে স্যার ধমক দিচ্ছেন। স্কুল নেই? দ্রুত রেডি হয়ে স্কুলে আসো। আজ যদি দেরি করে পৌঁছাও। কথাগুলো বলে আগুনের দৃষ্টি নিক্ষেপ করলো। আমিও ধীরে ধীরে নেমে এলাম নিচে। দ্রুত নিঃশ্বাস নিলাম কয়েকবার। আজ মা স্কুলে যাবেন বেতন দিতে। আর এমনিতেও গার্ডিয়ান ডাকা হয়েছে। 12-13 দিন পর স্কুলে নাচ গানের অনুষ্ঠান। মায়ের সাথে স্কুলে পৌঁছালাম। ঢুকতেই দেখি স্যার আফরোজা ম্যামের সাথে কথা বলছেন। সেই দিক দিয়েই যেতে হবে। আমি মাকে ইশারা জানিয়ে সেই দিকে এগিয়ে গেলাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ম্যাম। শুভ সকাল। দ্রুত পা চালিয়ে চলে আসলাম সেখান থেকে। হ্যাঁ, স্যারের চোখ ভয়াবহ দৃশ্য ছিল। প্রত্যেকটা ক্লাস করে বাসায় পৌঁছলাম। স্যারের সাথে আই কন্ট্যাক্ট ছাড়া একটা কথাও হয়নি আমাদের। বাসায় চলে আসলাম। আজ মায়ের সাথে আমিও রান্না করছি, কিন্তু পরক্ষণেই মায়ের কথা শুনে খুশি আর শক দুটোই হলাম। দ্রুত কাজ শেষ করতে হবে। আজ তৃষ্ণাকে দাওয়াত দিয়েছি বাসায়, বলেছে আসবে, আর তোর বাবাও একসাথেই খেতে বসবে। তার জন্যই এত রান্না বান্না চলছে, এত এত আইটেম, বাহ! জামাই আদর হবে নাকি? তা মা হঠাৎ? আরে তৃষ্ণা নাকি ঢাকা যাবে, সন্ধ্যার দিকে রওনা দেবে। ওর মা নাকি অসুস্থ, 10-12 দিন তো থাকবেই। কথাটা শুনে স্তব্ধ আমি। 10-12 দিনের জন্য চলে যাবেন? আমি এতদিন কি করে থাকবো? মাথাটা মনে হচ্ছে ঘুরে পড়ে যাবে। আমি ধীরে সুস্থে রুমে এসে বিছানায় বসলাম। মাথাটা দুপাশে চেপে ধরে বিছানায় কাত হয়ে রইলাম। বড্ড যন্ত্রণা হচ্ছে বুকের সাথে পুরো শরীরে। আমি সেই যে শুয়েছি আর উঠিনি। হঠাৎ তার আওয়াজ কানে আসতেই দ্রুত বিছানা ত্যাগ করে সেই দিকে চলে এলাম। সোফায় বসে বসে ফোন টিপছে। আমি লুকিয়ে তাকে দেখেই যাচ্ছি। মুখটা শুকনো হয়ে আছে এখনো। মেজাজ ভালো নেই তার। মা অসুস্থ তো, তাই হয়তো। আমার জন্যই তো তাদের রেখে এইখানে থাকছেন স্যার, কিন্তু সে চলে গেলে আমি কি করে থাকবো? আমি যে পারবো না থাকতে। বড্ড ভালোবাসি যে আমি তাকে। মায়ের ডাকে দ্রুত রান্নাঘরের দিকে চলে এলাম। মা যা যা হাতে দিল তা নিয়ে টেবিলে সাজিয়ে রাখলাম। স্যার আমার দিকে করুণ চোখে তাকিয়ে, আর আমার বুকটা ধুক করলো, ধুক করে উঠলো। কষ্ট হচ্ছে ভাবতেই যে। আমার কান্না করতে ইচ্ছে করছে। 1-2 দিন না, 10-12 দিন তাকে দেখতে পাবো না আমি। টেবিলে বাবা, সে আর আমি বসে আছি। মা খাবার বেড়ে দিচ্ছে। আমার আজ আর খাওয়া হবে না, গলা দিয়ে খাবার নামবেই না। সে আর চোখে তাকাচ্ছে আর খাচ্ছে। মায়ের রান্নার প্রশংসা করছে আর নানান কথা বলে যাচ্ছে। যখন শুনলাম মায়ের মুখে তার বিয়ের কথা, আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। স্যারকে ঢাকা যেতে বলেছে তার মা, তার জন্য পাত্রী দেখা হয়েছে। ছেলের বিয়ে নিয়ে তার মা নাকি চিন্তিত। আমার চোখের পানি মনে হচ্ছে গড়িয়ে পড়বে। অন্যদিকে ফিরে চোখের পানি মুছে নিলাম। আর চোখে তাকে দেখতে লাগলাম আমি। আমার প্রিন্স অন্য কারো হয়ে যাবে, সে কি আমার হবে না? আমাদের ভালোবাসায় কি কোনো শক্তি ছিল না?
রুমে বসে চোখের বন্যা ঝরিয়ে ফেলছি। কান্নার বেগ মনে হচ্ছে শুধু বাড়ছে, হু হু করে আওয়াজ আসতে যাচ্ছে। খানিকক্ষণ পর কারো পায়ের আওয়াজে চোখ মুছে সেই দিকে তাকালাম। রুমে স্যার এসেছেন, পেছনে মা। আমি দ্রুত বিছানা থেকে নেমে স্যারকে সালাম দিলাম। সে আমার দিকে তাকালেন। 10-12 দিনের পরে আমি দিয়ে যাব, সেগুলো প্রতিদিন পরে শেষ করে ফেলবে, কেমন? আমি নিচে তাকিয়ে থেকে মাথা নাড়ালাম। মায়ের আওয়াজ, তার দিকে তাকালাম। আমি চা নিয়ে আসি, মন দিয়ে সব বুঝে নে, যা না পারিস। মা যেতেই আমি 3-4 পা পিছিয়ে গেলাম। স্যার দ্রুত আমার চাপড়ে ধরলেন, মাথাটা তার বুকে চেপে ধরলেন। বেলি, আমায় ঢাকায় ফিরতে হবে, একবারের জন্য চলে যেতে হবে। আমার জন্য মা দিন দিন অসুস্থ হচ্ছে, কসম দিয়েছে তার, এখান থেকে না গেলে তার মৃত্যু দেখতে হবে। স্তব্ধ হয়ে রইলাম, কান্নাটাও আসছে না এখন। সে আবারও বলতে লাগলেন। 1 মাস সময় নিয়েছি, 1 মাসের মাঝে ঢাকায় শিফট হতে হবে, আর 10-12 দিনের জন্য ঢাকা যেতে হবে। মা হসপিটালে অ্যাডমিট, সে যত দ্রুত সম্ভব আমার বিয়ে দিতে চান। আমি তাকে ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে দিলাম। হাউমাউ করে কান্না করতে লাগলাম। ভালো লাগা, ভালোবাসা এসব শিখিয়ে এখন চলে যাবে? কি করে থাকবো আমি? বাঁচবো কি করে? তার বকা, তার ছোঁয়া, তার হাসি, প্রতিচ্ছবি কি করে ভুলবো? পারবো না ভুলতে, পারবো না তো। আমি কি করে থাকবো? আমি পারবো না থাকতে। বিশেষ করে একদিনও থাকতে পারবো না। সে দ্রুত পা এগিয়ে আমায় জড়িয়ে ধরলেন। আমিও পারবো না, আমি আসবো তো তোমায় দেখতে, আর বিয়ে বিয়ে তোমায় করব। আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আমি বেঁচে থেকেও মরে যাব তাকে ছাড়া। কি করে থাকবো আমি? সে আমার চোখের পানি মুছিয়ে দিলেন। পকেট থেকে একটা ফোন বের করলেন। যখন মন চাইবে কল দেবে, দেখতে চাইলে ভিডিও কল দেবে, আমি কল দিলে সাথে সাথে রিসিভ করবে। সন্ধ্যা চলে যাচ্ছে, কিছুদিনের মাঝে আবারও আসবো। তাতে কি, চিরদিনের জন্য তো চলে যাবেন? আমি আবারও হু হু করে কেঁদে উঠলাম। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এত কষ্ট কেন হচ্ছে? শ্, কান্না বন্ধ, আন্টি আসছে, চুপ। আমি দ্রুত চোখের পানি মুছে নিলাম। সে আমার 10-12 দিনের পড়া দিয়ে দিলেন। কিভাবে চলবো, কিভাবে থাকবো সবকিছু বলে দিচ্ছেন। আর আমি নিজেকে কন্ট্রোল করছি। কান্নার বেগ যে বেরিয়ে আসতে চাচ্ছে। চাটা শেষ করে সে যেতে লাগলো। মা বেরিয়ে যেতেই আমি দ্রুত তাকে জড়িয়ে কেঁদে দিলাম। কষ্ট হচ্ছে, আমি আপনার সাথে যাব। শ্, কাঁদে না, আমার সাথে যাবে যখন সময় হবে। সে আমার কপালে চুমু খেয়ে বেরিয়ে গেলেন। আমি দ্রুত দরজাটা বন্ধ করে কেঁদে উঠলাম। নিস্তব্ধ হয়ে শরীরটা ফ্লোরে পড়ে গেল। কষ্ট যে সহ্য হচ্ছে না, এমন কষ্টের সাথে তো আমি পরিচিত নই। সারা জীবনের জন্য কি পাবো তাকে? ঘুম ভাঙে ফোনের আওয়াজে। ভাইব্রেশন হচ্ছে, বালিশ কাঁপছে। বালিশটা সরাতেই স্যারের ফোন দেখতে পেলাম। কেউ কল দিচ্ছে। 016। আবারও কল আসতেই রিসিভ করলাম। ঘুমো ঘুমো গলায় সে বলল। গুড মর্নিং বেলি। আমার বুঝতে বাকি নেই এটা কার কল। মুখের হাসিটা এত বড় হয়ে উঠেছে। গুড মর্নিং। স্কুল যাওনি? না, কেন? ভালো লাগছিল না। ভালো লাগছিল না নাকি আমি স্কুলে নেই বলে? দুটোই। সে হা হা করে হাসছে। হাহ, হাসার কি হলো পচা স্যার? আচ্ছা, আন্টি কেমন আছে? মায়ের কিছু হয়নি, আমায় মিথ্যে বলে আনিয়েছে। ও, আমি তো ভয়ই পেয়েছিলাম। যাও ফ্রেশ হয়ে খেয়ে নাও। আচ্ছা, ফোনটা রাখতে মন চাইছিল না, তাও এটা ভেবে রাখলাম যে ব্রেকফাস্ট করে আবারও কল দেবে। পরে কল দিতেই দেখি ব্যস্ত। সারাক্ষণ ফোন দিয়েই চলেছে কিন্তু ব্যস্ত। বুকটা ধপাস ধপাস করছে আমার। কল কেন ধরছে না? কি হচ্ছে স্যার? কিছু হলো না তো? ভয়ে আত্মা সহ লাফাচ্ছে আমার। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ফোনটা চেক করলাম। সাথে সাথে কাঁদতে ইচ্ছে করছে। একটা মেসেজ বা কল কিচ্ছু ছিল না। এই ভালোবাসে সে আমায়? ভালোবাসার নমুনা কি এটা? স্কুলে যেতে সবাই আমায় আদর করছে, গিফট দিচ্ছে আর ভালো থাকতে বলছে। আজীব হচ্ছে এটা কি? হঠাৎ হাসান দৌড়ে এসে আমার হাত ধরলো। বেলি, কেন চলে যাবি? এখানেই থাক না, অনেক মিস করবো যে তোকে। কোথায় যাচ্ছি আমি? পেছন থেকে মা বলে উঠলো। ঢাকা। আমি দ্রুত পেছনে তাকাতেই দেখি মা বাবা দাঁড়িয়ে। মা আমার মুখটা ধরে বলে উঠলেন। ট্রান্সফার নিয়েছি তোর, ঢাকায় শিফট হব, তোর আবুর ট্রান্সফার হয়েছে। খুশিতে কাঁদবো নাকি অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছবো বোঝার উপায় নেই কোনো। বাসায় গিয়ে চিন্তা ভাবনা করছি আর মা বাবা কি কি যেন বলছে আর হাসছে। ঘরের যাবতীয় জিনিস গুছাতে ব্যস্ত। হচ্ছেটা কি? যাক, ভালোই হলো, সেকে ঝটকা দেওয়া যাবে একটা। সেদিন খুশিতে আমার আর ঘুমই হয়নি। হাসানের সাথে পুরো একটা দিন আবেগে কাটিয়েছি। নিজের ফোন নাম্বার দিয়েছি ওর নানু বাসার ঢাকায়।
সেখানে যেতেই যেন আমার সাথে দেখা করে, সেটাও বলে রেখেছি। সকলের সাথে কুশল বিনিময় করলাম 2 দিন। এখান থেকে যেতে যেমন কষ্ট হচ্ছে, তেমনি স্যারকে দেখতে পাবো তার কারণে ভালো লাগছে আমার। চট্টগ্রাম থেকে বিদায় নেওয়ার সময় আমি প্রায় প্রচন্ড কেঁদেছি, সবাইকে ফেলে যাওয়ার কষ্টে। বেশি কষ্ট লাগছিল হাসানের জন্য, বেশি বলে কথা। ও বলেছে প্রায় ভিডিও কলে কথা বলবে, মাসে কয়েকবার ঢাকায় আসবে। আমিও উম, হ্যাঁ বোধক জানিয়েছি। আসলে মায়ায় জড়িয়ে পড়েছি সকলের সাথে। বাবার সাথে নানান দুষ্টুমি করে পৌঁছলাম ঢাকায়। নানুদের বাড়ির সামনে ট্রাক থেমেছে আমাদের। আমি দ্রুত বেরিয়ে আসতেই নানি জড়িয়ে ধরলো, পাগলের মতো চুমু খাচ্ছেন। ঠিক তেমনি আমিও জড়িয়ে রেখেছি তাকে। নানুর সাথে কথা বলতে বলতে ভেতরে ঢুকতে না ঢুকতেই আমি অবাক। আমার পুরো 14 গোষ্ঠী এখানে, ঘরে মানুষ আসছে না এমন একটা অবস্থা। আমি দৌড়ে খালা খালু কাকা কাকি ভাই বোন মামা মামিদের সবাইকে জড়িয়ে আছি। এত খুশি লাগছে যে কি বলবো, কিন্তু সবাই এখানে কেন? সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। হঠাৎ মামা আমার মাথাটা টেনে হাত বুলিয়ে বলে উঠলেন, কত বড় হয়ে গেছে আমাদের সেই ছোট্ট অ্যালিটা। একদম বিয়ে দিতে পারবো, তাই না? আমি হতভম্ব হয়ে রইলাম। বিয়ে দিতে পারবো? সিরিয়াসলি? আমি এখনো ছোট, আমার বিয়ের কথা ভাবছে এক্ষুনি? ভাবা যায়? মা বাবা রুমে ঢুকতেই ভালোবাসার বন্যা বয়ে গেল। ভাইরা বোনেরা খুশিতে চোখের পানি ফেলতে লাগলো। আমার বেশ ভালোই লাগলো। পরিবার একত্রে হলে কতটা আনন্দ হয় তা আজ বুঝলাম। মিনসি আমার বড় মামার মেয়ে, আমার থেকে 2 বছরের বড় আর বেশ ফ্রেন্ডলি। ওর সাথে নানান গল্প জুড়ে দিলাম। ও আমায় আর চোখে দেখছে আর হঠাৎ মুচকি হাসছে। এবার আমি রেগে বললাম, কি হয়েছে, হাসছো কেন পাগলের মতো? না, কিচ্ছু না। আমি চুপচাপ ওখান থেকে চলে আসলাম। সকলের এমন অদ্ভুত বিহেভ আমার মাথায় ঢুকছে না। নিচে নামতেই দেখি আব্বু মুখটা ছোট করে রেখেছে। আব্বুর আবার কি হলো? আব্বু, হুম। কি হয়েছে? কিছু না, তুমি যাও গোসল সেরে নাও। কিছুই বুঝলাম না, সবাই কি নিয়ে যেন ফিসফিস করে কথা বলছে। কি নিয়ে? আমাকে দেখে মিষ্টি হাসি দিচ্ছে, হচ্ছে এটা কি? এবার আমি সোজা নানির রুমে গেলাম। মাত্র নামাজ শেষ করে বসেছে। আমি দ্রুত গিয়ে তার পাশে বসলাম। নানি, এখানে কি হবে, এত আয়োজন চলছে যে? যা হবে পরে দেখতে পাবি, যা গিয়ে গোসল করে নে। আর কোথাও যাব না, কেউ তো কিছু বলছেই না। আমি আপুর রুমে চলে এলাম। কাপড় নিয়ে গোসল করে নিলাম, খাটের উপর চুপচাপ বসে আছি। অপেক্ষায় আছি কখন আপু বের হবে। আপু বের হতেই আমি দ্রুত ফোনটা বের করে কল লাগালাম স্যারের ফোনে। রিং হচ্ছে কিন্তু ধরছে না কেন? আবারও কল দিতেই বিজি। স্যার কি আমি ইগনোর করতে চাচ্ছে? কলের পর কল দিয়েই যাচ্ছে কিন্তু সে রিসিভ করছে না। আমার চোখ ভিজে যাচ্ছে পানিতে। আজ 2 দিন হতে চললো, একটা বারও কল দিল না আমায়, আর রিসিভও করলো না। এই তার অতিরিক্ত ভালোবাসা? এটাই তার নমুনা? ও, আমি তো এখন পুরনো হয়ে গেছি, তাই আর চলছে না। নতুন পেয়েছে তো তাই ভুলে গেছে আমায়। আমার এত কান্না কেন পাচ্ছে, আমি কেন কাঁদবো? সে তো আমার কথা মনে রাখেনি, আমি কেন মনে রাখবো? রাখবো না মনে, কাঁদবো না। তাও চোখের পানি টুপ টুপ করে পড়েই যাচ্ছে। প্রচন্ড কষ্ট হচ্ছে। চোখ খুলতেই দেখি আমি বিছানায় উপহ্যেস হয়ে আছি। মাথাটা ব্যথা করছে, কাঁদতে কাঁদতে মাথাটা ধরে এসেছে আমার। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই অবাক। মাথাটা ফুলে টমেটো। কেউ দেখার আগে ওয়াশরুমে ঢুকে পড়লাম। কেউ দেখলে হাজারটা প্রশ্ন করবে। কিভাবে বলবে এই অল্প বয়সে ভালোবেসে আমি পাগল হয়ে গিয়েছি? ভালোভাবে ফ্রেশ হয়ে নিলাম, তাও মুখটা ফোলা ফোলা, ঢুলু ঢুলু হয়ে আছে চোখগুলো। ঘড়ির দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল, ছোটা বাজতে চললো। কেউ আমায় ডাকলো না খেতে। কি স্বার্থপর সবগুলো। কেউ ভালোবাসে না আমায়, কেউ না। আবারও ফোনটা ধরলাম। একটু আশা ছিল যদি একটা মেসেজ দেয়, কিন্তু না। স্যার একটা মেসেজ বা কল কিচ্ছু দেয়নি। একটা কলও না। পচা খারাপ জোচর স্যার, একটা কলও দিল না। রাত শেষ হয়ে ভোর হতেই 3 দিন চলে যাবে, কেমন ব্যস্ত যে একটা মেসেজও দেওয়া যায় না। ফোনটা হাতে নিয়ে বসে আছি, বারবার স্ক্রিনে তাকাচ্ছি যদি একটা মেসেজ দেয়। কিন্তু ক্ষুধাও তো লেগেছে। ফোনটা লুকিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। সবাই টুকটাক কাজে ব্যস্ত। ডাইনিং এ খাবার রাখা, আমি গিয়ে চুপচাপ খেয়ে নিলাম। আর চোখে সবাইকে পর্যবেক্ষণ করছি। আমার টুক টুক চোখে দেখছে। আমি বড় বড় চোখ করে তাদের তামাশা দেখছি। হঠাৎ নাহিন, আমার বড় মামার ছেলে, আমার সামনের চেয়ারে বসলো। আমি ভ্রু উঁচু করে ওর দিকে তাকালাম। ও দুটো ভ্রু উঁচু করে মুখ বাঁকালো। আমি মুখ ভেঙিয়ে বললাম, আর নাহিন হো হো করে হেসে দিল। পাজি মেয়ে, মুর্দে গেছে আমায়। আমি চুপচাপ খেয়ে উঠছিলাম। হঠাৎ নাহিন আমার পেছনে এসে কানে কানে বলে উঠলো, এত আয়োজন তোমার এঙ্গেজমেন্টের, তাও তোমার থেকে অনেক বেশি বয়সী এক লোকের সাথে? খুব জলদি আমরা বিয়ে খেতে চলছি।
আমি টাসকে খেয়ে চোখ বড় বড় করে নাহিনের দিকে তাকালাম। নাহিন হাসতে হাসতে চলে যাচ্ছে। হ্যাঁ, আমার এঙ্গেজমেন্ট? সিরিয়াসলি? কি আবল তাবল বকছিস? বড্ড পেকে গেছিস দেখছি। বিচার দেবো মামার কাছে? যাও, হেল্প করলাম তোমার, আগে আগে জানিয়ে দিলাম যাতে ভেঙে যেতে পারো। আমি এবার দৌড়ে মায়ের কাছে চলে এলাম। মা, নাহিন কি বলছে এগুলো? কি বলছে? এই যে আমার নাকি আজ এঙ্গেজমেন্ট। হুম, তার জন্য তো ঢাকায় শিফট হয়েছি। মা, তুমি মজা করছো তাই না? মজা কেন করব? আমি এবার চিল্লিয়ে উঠলাম, এগুলো কি বলছো তোমরা? আমার এঙ্গেজমেন্ট, আমি এখনো পিচ্ছি মা। আর আমার না জানিয়ে কিভাবে পারলে এগুলো? আব্বু! আমি চিৎকার করতে করতে আব্বুর কাছে যাচ্ছি। আব্বু, এগুলো কি শুনছি আমি? আমার নাকি এঙ্গেজমেন্ট হবে? হুম। কি বলছো এগুলো আব্বু? আমি এখন এঙ্গেজমেন্ট বা বিয়ে এইসব কিছুই করবো না, আমি ছোট এখন। এইসব কি বলছো তোমরা? এবার আমি কেঁদেই দিলাম। বাবা আমার মাথায় হাত বুলোছেন। গাধি, তোমার জন্যই তো তোমাকে এত দ্রুত এঙ্গেজমেন্টটা করিয়ে রাখছি। আমাদের থেকে তুমি বেশি খুশি হবে পরে, দেখে নিও পাগল একটা। কথাগুলো বলে আব্বু হাসতে হাসতে চলে গেল। আমি দৌড়ে রুমে ঢুকে একটার পর একটা কল স্যারকে দিয়েই যাচ্ছি। লাস্ট মেসেজ দিলাম। আপনি কি ইগনোর করছেন আমায়? ইগনোর না করে সরাসরি বলে দিলেই তো পারতেন, আমি আর ডিস্টার্ব করতাম না। রিপ্লাই আসেনি। 2 ঘন্টা যাবত ফোন নিয়ে বসে আছি। ভালো লাগছে না আর, কি করব? স্যারকে কি করে জানাবো যে আমি অন্য কারো হয়ে যাচ্ছি? তিনি তো আমার ফোনটাও ধরছেন না। এখন আমি কাঁদতেও ভুলে গেছি। এমন যন্ত্রণা কেন হচ্ছে? হঠাৎ এত দ্রুত এগুলো কি হচ্ছে আমার সাথে? বড্ড কান্না পাচ্ছে, কিন্তু কান্না আসছে না। ওরা কেউ হেল্প করছে না। হাসান, হাসানকে কল করলাম। ফোন রিসিভ হচ্ছে না। এবার ফোনটা আছাড় দিতে ইচ্ছে করছে। না না, কল ব্যাক করেছে। হ্যালো হাসান। কি রে, কি হয়েছে? আমার এঙ্গেজমেন্ট দেওয়ার জন্য ঢাকায় নিয়ে এসছে। কি বলছিস? সিরিয়াসলি? হুম। আরে তুই কাঁদিস না। আচ্ছা, তুই তো কাকে ভালোবাসিস না? তো কি হয়েছে? বিয়ে তো হচ্ছে না, জাস্ট এঙ্গেজমেন্টটাই তো হচ্ছে। কি বলছিস গাধা? আমি একটুখানি মেয়ে, 18 হয়নি এখনই। আর আমার বিয়ে দিয়ে দিচ্ছে আমার ফ্যামিলি। তুই আমার বেস্ট ফ্রেন্ড না, যা। আমার কষ্টটাই বুঝলি না, শয়তান। কলটা কেটে দিলাম, আবারও কেঁদে উঠলাম। আমার স্যার, না না, আমার স্যার না, এটা সবাই খারাপ। হাসান কল দিচ্ছে। নাক ঝেড়ে কলটা রিসিভ করলাম। কি রে, হেট করবি না? তবে রে শয়তান, তোর জীবনেও পোলাপান হবে না কুত্তা। তোর কোনোদিন বিয়েই হবে না, ইতিম একটা। আরে বোন আমার, বিয়ে তো তোকেই করতে হবে, আজ না হলে কাল। করবি তো নাকি? সিঙ্গেল তো আর থাকবি না সারা জীবন। চোখ মুছে বললাম, আমি যে অন্য কাউকে ভালোবাসি। একটু আগে না বললি তুই এখনো একটা বাচ্চা, একটুখানি মেয়ে? তোর আবার ভালোবাসার মানুষও আছে? হুম। কে সে? বলা যাবে না। আচ্ছা, আমি ঢাকা আসবো। কি, বিয়ে খেতে আসবে আমার? হুম, তোর বিয়ে না খেলে কি আর আমার নিজের বিয়ে হজম হবে? তুই বউহীন মরবি, দেখে নিস শয়তান। সবাই বাইরে হাসাহাসি করছে। আর আমার কান্নার বেগ বাড়ছে। এই জালিয়াতি করার জন্যই আমায় নিয়ে এসছে। স্যার, এত রাতে কোথায় যাব? বাড়ি থেকে পালিয়ে তো আরেক মুসিবত। ও আল্লাহ, কই আসছি আমি? কিছুই তো চিনি না, ফোনটাও তো আনলাম না। 8টা বাজছে রাতের। এখনই মানুষ যেভাবে তাকাচ্ছে, রাত আর একটু গভীর হলে তো আমায় কেউ খুঁজেই পাবে না। মাথা নিচু করে হাঁটছি। আমি আমার স্যারকে প্রচন্ড ভালোবাসি। সে আমার ভালো না বাসলেও আমি তো বাসি, অতিরিক্ত ভালোবাসি। আর তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না, একদমই না। ভাবছি আর আনমনে হাঁটছি। কোথায় যাচ্ছি তাও জানি না। রাস্তার মোড়ে কিছু কিছু ছেলেরা দাঁড়িয়ে, ভয় করছে তো। কি করবো এখন আল্লাহ? মাথা নিচু করে হাঁটছি। আল্লাহ সাহায্য করো। এই যে, ছেলেদের আওয়াজে আমার আত্মা সহ কেঁপে উঠলো। দৌড় দিব তখনই এক ছেলের আওয়াজে থেমে গেলাম। এই যে পিচ্চি আপু, এত রাতে এভাবে গলিতে গলিতে হাঁটছো কেন? একা একা রিস্ক হতে পারে। হ্যাঁ পিচ্চি, এভাবে এমন ছোট ছোট গলিতে তোমার হাঁটা উচিত না। আমি সেই দিকে ফিরে তাকালাম। দেখতে কেমন খারাপ দেখাচ্ছে, ময়লা কাপড়, তাও মনের দিক থেকে ফ্রেশ। পাশের ছেলেগুলোর ব্যবহারও সুন্দর, আমার থেকে বেশ বড় হবে। আমি হাসি মুখে তাদের সামনে গেলাম। তা, আপনার এত রাতে বাইরে কেন? আপনাদের বাড়ি কি এখানেই ভাইয়া? ছেলেগুলো হো হো করে হেসে দিল। আরে পিচ্চি আপু, আমাদের আবার বাড়ি? এই কাজকর্ম করি আর ঘুরি। তা পিচ্চি, তুমি এমন রাতে একা একা ঘুরছো কেন? আ- আসলে থাক, বলতে হবে না। তুমি মেন রোডে চলো, ওইখানে কথা বলি কেমন? এইসব চেপা চেপা গলিগুলো রিক্স। আমি মিষ্টি হেসে মাথা নাড়লাম। হাঁটতে হাঁটতে তাদের নাম জানলাম।
রফিক, কাউসার, জয়নুল, রিসার প্রচন্ড ভালো মনের। মেইন রোড আসতেই মনটা হালকা হলো। ওই পিচি লাইনে যে কিভাবে চলে এলাম নিজেও জানি না। পাশের চায়ের দোকানে বসতে বললো, আমিও বসে তাদের সাথে চা খাচ্ছি আর আলাপ করছি। সাধারণত কোনো মেয়ে মানুষ দেখছি না নিজেকে ছাড়া। প্রচন্ড অড লাগছে। তাও এক বৃদ্ধা বয়সী নানা বসে আছেন দোকানে, তার সাথে হাসাহাসি করছে মন মতো। ভুলেই গিয়েছিলাম যে আমি পালিয়ে এসেছি আর যাওয়ার মতো আমার কোনো জায়গাও নেই। হঠাৎ আমার সামনে বসা ভাইয়াগুলো দাঁড়িয়ে গেল। আমিও পিছনে তাকালাম, কিন্তু তার আগেই গালে এমন জোরে থাপ্পড় মারলো যে আমি ঠাস করে নিচে পড়ে গেলাম। ব্যথাও পেয়েছি। আমি কাঁদো কাঁদো ফেস নিয়ে দ্রুত উঠে দাঁড়ালাম। কে মারলো তার দিকে তাকাতেই চোখে পানি টল টল করলো। স্যার, স্যার, হু হু করে কেঁদে উঠলাম। দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে সে আমায় ছাড়িয়ে মাথায় আরেকটা থাপ্পড় দিল। এবার আমি আরো জোরে কেঁদে উঠলাম। সে মনে হচ্ছে রাগে কাঁপছে, হাত মুঠ করে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে দুপা পিছিয়ে গেলাম। ইউ ইডিয়েট! এত বড় একটা কাজ কিভাবে করতে চাচ্ছিলে? হ্যাঁ, যদি কিছু হয়ে যেত? এত রাত্রে তুমি ঘর থেকে বেরোনোর কথা ভাবলে কি করে? আবার হাত তুলতে নিচ্ছিল? মন তো চাচ্ছে এখানে পুঁতে দিই তোমায়। কাঁথি, মাথার মাঝে বুদ্ধি বলতে কিছু নেই? রাস্তাঘাটের অবস্থা ভালো, এত সাহস আসলো কিভাবে? উত্তর দিচ্ছ না কেন? আমি হু হু করে কাছি। দুটো থাপ্পড় সাথে ধমক, আরো কত বকা। যার জন্য পালালাম সেই বলে চোর। স্যার মনে হচ্ছে ভ্যাবা চাকা খেয়ে গেল। মানে কি? আ- আপনি তো ফোন ধরছিলেন না আমার। আবার বাসায় নাকি আজ আমার এঙ্গেজমেন্ট, আপনাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না, তাই তো? সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে সেই ভাইয়াদের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ গাইস, এত দ্রুত এই পাগলকে খুঁজে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসি। ভাইয়াগুলো আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, পিচ্ছি, আরে একা একা বেরোনোর কথা মাথায় আনো না। সবসময় আমাদের মতো ভালো ভাইদের পাবা না। আমি কেঁদে দেওয়ার মাঝেও হেসে উঠলাম। তাদের সাথে হাত মিলাতে যাব তখনই সে আমার হাতটা ধরে টেনে নিয়ে যাচ্ছেন। আমি মুখ গোমড়া করে গাড়িতে বসে আছি, তাদের সাথে কথা নেই। বজ্জাত পাজি। আমার মুখ ফুলে গেছে কান্না করতে করতে। এত কান্না আমি আমার লাইফেও করিনি। আর আজ 2 দিন যাবৎ কাঁদতে কাঁদতে চোখ ব্যথা হয়ে গেছে আমার। স্যার আর চোখে আমার দিকে রাগি চোখে তাকাচ্ছেন। আমি তার দিকে তাকাবই না। সে হঠাৎ গাড়িটা স্টপ করে দিল, ফোন বের করলো, মনে হচ্ছে কাউকে কল দেবে। হ্যালো আঙ্কেল। হ্যাঁ, পেয়েছি। মিরপুর দিকে চলে এসেছিল। আঙ্কেল, বিডি কাজ করা যাবে? আসলে আমি এই পাগলকে নিয়ে রিস্ক নিতে চাচ্ছি না। চিন্তা করবেন না, আমি ওর বয়সের আর গতির বিধির সম্পূর্ণ দায়ভার মনে রাখবো। আচ্ছা, তাহলে বাসায় সব কিছু অ্যারেঞ্জমেন্ট করুন। জি, মা বাবা যাচ্ছে ওখানে। এই তো আধা ঘন্টা লাগবে আসতে। জি আচ্ছা। ফোনটা রাখতেই আমি তার দিকে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে আছি। চোখে পানি চকচক করছে। আ- আপনি বিয়ে করবেন অন্য কাউকে? সে এবার রেগে তেড়ে আসলো আমার দিকে। আমার মুখের দিকে ঝুঁকে গিয়ে বলতে লাগলো, গাধি, এতটুকু বোঝার সামর্থ্য হয়নি তোমার? আমি ঢাকা এসে পড়েছি, পরের দিন তোমরা এসেছ। আমি তোমার ফোন ধরছি না, আবার হঠাৎ তোমার এঙ্গেজমেন্ট। আঙ্কেলের কথাগুলো এত কিছুর বড় বুঝতে পারছো না? আমি মুখটা ছোট করে বললাম, কি? থাক, তোমার কিছু বোঝার প্রয়োজন নেই। আমি মুখ ফুলিয়ে জানালার দিকে তাকিয়ে। সে আমার সাথে কথা বলেনি, আর আমিও রেগে আছি। কথা বলবো না আমি তার সাথে। হ্যাঁ, চুপচাপ বাইরে তাকিয়ে আছি, কিন্তু খুশি লাগছে আমার স্যার আমার পাশে। আর চোখে তাকিয়ে দেখছি ঢাকায় এসে তাকে আরো মারাত্মক দেখাচ্ছে। বেশি ইয়াং ইয়াং লাগছে। উফ, সে এত সুন্দর কেন? তার চোখে চোখ পড়তেই অন্যদিকে তাকালাম। সোফায় বসে আছে এক অপরাধীর মতো। আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে চেনা অচেনা অনেক মানুষ। মা তো কেঁদে কেঁদে হয়রান। বাবা সে তো নিজেকেই দোষারোপ করছে। কেন আমার চোখে চোখে রাখেনি? স্যার আমার সোজা বসে আছেন, এক ধ্যানে আমার দিকে তাকিয়ে। হঠাৎ চোখ গেল স্যার মায়ের দিকে। সে আলতো করে আমার হাত ছুঁয়ে পাশে বসলেন। বেলি, বয়স অনুযায়ী তুমি অনেক ছোট, কিন্তু তার মানে এই না যে তুমি বেশি ছোট। অনেক কিছুই বুঝতে শিখেছ। ছেলের মুখে যখন শুনেছি যে সে তার থেকে 13 বছরের ছোট এক মেয়েকে 4 বছর যাবৎ ভালোবাসে, বিশ্বাস করো নিজেরই কষ্ট হচ্ছিল। আমিও তো ভালোবেসে বিয়ে করেছি তৃষ্ণার বাবাকে। ভালোবাসা না পাওয়া প্রচণ্ড যন্ত্রণাদায়ক। যখন শুনলাম তুমিও ওকে ভালোবাসো, তখন তোমার ফ্যামিলিকে বিয়ের প্রস্তাব দেই। তারা রাজি হননি, কিন্তু তোমার কান্নাকাটি দেখে তোমার মা যেচে রাজি হয়েছেন। বয়সের ভেদাভেদ অনেক,
কিন্তু তার থেকে বড় কথা ভালোবাসা। এখন এইটা বলো, তুমি কি তৃষ্ণাকে বিয়ে করতে চাও? আমি হু হু করে কেঁদে উঠলাম। আমি তো তাকে নিজের করে পাওয়ার জন্যই এত প্রার্থনা করেছি। আল্লাহ আমাকে আমার ভালোবাসা দিচ্ছে, তার থেকে খুশির আর কি আছে? প্রচন্ড কান্না পাচ্ছে, কিন্তু তা খুশির কান্না। সবাই অবাক চোখে আমার দিকে তাকিয়ে। আমি কাঁদতে কাঁদতে বললাম, জি। সবাই হো হো করে হেসে ফেললো। মিনিট 10 মাঝে কাজই আসলো। তার আগে আমাদের আংটি বদল করিয়ে দিয়েছে মা। আমি চুপচাপ তাই করছি যা আমায় করতে বলা হচ্ছে। দেখতে দেখতে স্যারের নামে 3 কবুল বলে ফেললাম। এই 3 কবুলের মাঝে আমি আমার ভালোবাসাটা পেয়ে গেলাম। সবাই আজ নানু বাসায় রয়ে গেলাম। কাল নাকি স্যারের সাথে চলে যেতে হবে, কিন্তু আমার তো যেতেই ইচ্ছে করছে না। মা বাবাকে রেখে যেতে মন চাইছে না আমার। বিয়ের দিনের রাত্রে নাকি বাসর রাত হয়, অথচ আমার পড়ার রাত। বিছানায় বসে আইসিটির বই পড়ছি, আর আমার সামনে স্যার বই নিয়ে গ্লোবাল ভিলেজ নিয়ে বিশ্লেষণ দিচ্ছে। হায় আমার পোড়া কপাল! কাজিনগুলো দরজায় উকি দিচ্ছে আর হাসছে। আমি তো চুপচাপ তামাশা দেখছি। আর স্যার পড়িয়েই যাচ্ছে। কি শয়তান! দেখলো যে আমি রেগে আছি, কোথায় মানাবে তা না, উল্টো পড়াচ্ছে আমায়, আহাম্মক একটা। আমি রেগে আছি, আপনি 2 দিন যাবত আমার ফোন দেননি, আমার কোনো খোঁজ খবর রাখেননি, এই ভালোবাসেন আপনি আমায়? সে আমার দিকে ঝুঁকে গেল। কাজ আমি তোমায় সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম, কিন্তু তুমি তো আমি 1000 ভোল্টের ঝটকা খাইয়ে দিলে। জানো কত কাঠখড় পুড়িয়ে সবাইকে রাজি করিয়েছে, কত কাহিনী করতে হয়েছে আমায়। কিভাবে জানবে? সব তো আমি করেছি, তুমি তো শুধু হু হু করে কেঁদেছ। ডাম্প। আমি মুখটা ছোট করে বসে আছি, সে আবারও আমায় পড়াতে শুরু করেছে। কিন্তু আমি তো ঘুমে ঢুলু ঢুলু, বারবার ঘুমিয়ে পড়ছি আর জেগে উঠছি। স্যারের চোখে চোখ পড়তেই সে দ্রুত আমার কপালে চুমু খেলেন আর বলে উঠলেন। আমার বউ। মুহূর্তের মাঝে কেঁপে উঠলাম। বউ আমি তার, আর সে আমার স্বামী। মুগ্ধ নয়নে তাকিয়ে আছি আমি তার দিকে। সে আমার চোখে তাকিয়ে ধীরে ধীরে আমার পাশে বসে জড়িয়ে ধরলেন। আই লাভ ইউ বেলি। আই লাভ ইউ টু। সে আমায় আরো টাইট করে জড়িয়ে ধরলেন। অতিরিক্ত চাই, নিজের থেকে বেশি। তাকে আরো শক্ত করে জড়িয়ে নিয়ে আমিও বললাম, আমিও। মুখটা আলতো করে ধরে তার ঠোঁটে আমার ঠোঁট ছোঁয়ালো। আমিও তাকে ইঙ্গিত দিতে লাগলাম। এখন তার ভালোবাসায় সারা জীবন রাঙিয়ে যাব, কারণ সে এখন শুধুই আমার। আ- আমার ভালোবাসা সে। অতিরিক্ত চাই যে তাকে, আমি শুধু তাকেই চাই, সারা জীবন চাই।